যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কাল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। প্রতিরক্ষা ও মধ্যপ্রাচ্য ইস্যুতে হতে পারে আলোচনা। ইউক্রেনের স্থল অভিযান জোরদার রাশিয়ার। আরও দুটি এলাকা দখলে নেওয়ার দাবি। পাল্টা আঘাত হানছে জেলেনস্কি বাহিনীও। হামলায় 15 রুশ সেনা নিহত। গাজায় বন্যার মাঝেও দখলদার বাহিনীর আগ্রাসন। হামলায় আরও 4 জনের প্রাণহানি। পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপ মানবে না ইরান। প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জাতিসংঘে জানালো তেহরান। আশ্রয় নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাজ্য। স্থায়ীভাবে নাগরিকত্ব পেতে অভিবাসীদের অপেক্ষা করতে হবে 20 বছর। অবৈধ পথে প্রবেশ ঠেকাতে উদ্যোগ। এবং কঙ্গোর লুয়ালাবা প্রদেশে অবৈধ খনি ধসে 32 শ্রমিকের মৃত্যু। অতিরিক্ত ভিড়ের কারণে ভেঙে পড়ে দেয়াল। ভারতের উত্তরপ্রদেশে খনন কাজের সময় শিলাখণ্ডের চাপায় নিহত এক। ইউক্রেনের দক্ষিণ পূর্ব ঝাপরিঝিয়ার দুটি এলাকা দখলের দাবি করে রাশিয়া। স্থানীয় সময় রোববার রুশ সেনারা পিনসার হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেন এরই মধ্যে দেশটির মালা টোকমাচকা এলাকা দখল করায় হুলিয়াইপোল ও ওরিকিভ শহর পিনসার হামলার হুমকির মুখে পড়েছে। তবে এই বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ওডেসার সৌর বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করে ক্রেমলিন। নভোপাভলিভকার এলাকার কাছে রাশিয়ার হামলা প্রতিহত করার দাবি করে ইউক্রেন। এতে রাশিয়ার বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হন বলে দাবি ইউক্রেনের সেনাবাহিনীর। ইউক্রেনের বিমান বাহিনী জানায় 176টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও 139টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয় তারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময় পুনরায় শুরুর চেষ্টা চলছে, যা 1200 ইউক্রেনীয় বন্দীকে দেশে ফিরিয়ে আনতে পারে। জেলেনস্কি আরও বলেন, আসন্ন শীতে গ্যাসের চাহিদা পূরণে গ্রিস থেকে গ্যাস আমদানি করা হবে। তিনি আরও জানান, রাশিয়ার হামলার ক্ষতি কাটানোর জন্য প্রায় 200 কোটি ইউরো বরাদ্দ করা হবে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্ভাব্য সমাধানের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, যুদ্ধ এখন ড্রোন হামলার মাধ্যমে চলছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই পরিবহন ও শক্তি খাতের উপর হামলা করছে। এতে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। আলোচ্য সূচিতে থাকবে প্রতিরক্ষা সহযোগিতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, পারমাণবিক কর্মসূচি ও এআই প্রযুক্তি ইস্যু। এরই মধ্যে নতুন করে উঠে এসেছে ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত, যা বৈঠককে কূটনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করছে। 18 নভেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠক ঘিরে জমেছে কূটনৈতিক উত্তেজনা। গাজা যুদ্ধবিরতির পর এটাই দুই নেতার প্রথম পূর্ণাঙ্গ কূটনৈতিক আলাপ। 2018 সালে সাংবাদিক জামাল খোশেগি হত্যাকাণ্ডের বিতর্ক পেরিয়ে ক্রাউন প্রিন্সের এই সফর ওয়াশিংটনে তার ফিরে আসার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে। ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর প্রথম বিদেশ সফরেই গিয়েছিলেন রিয়াদে। তখন ঘোষণা হয় $600 বিলিয়ন সৌদি বিনিয়োগ পরিকল্পনা। সালমানের সফরে দুই পক্ষের আলোচনার কেন্দ্রে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা এবং পারমাণবিক প্রযুক্তি। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রেক্ষাপটে দুই দেশে এসব বিষয়ে অগ্রগতি চাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ বৈঠকের সবচেয়ে বড় লক্ষ্য সৌদি যুক্তরাষ্ট্র নিরাপত্তা চুক্তি। এমবিএস চাচ্ছেন কাতারকে দেয়া মার্কিন নিরাপত্তা নিশ্চয়তার মতো সমমানের চুক্তি, বিশেষত 3 বছর ধরে আলোচনায় থাকা প্রতিরক্ষা চুক্তিকে চূড়ান্ত করতে। ট্রাম্প পাল্টা চাচ্ছেন গাজা পুনর্গঠন ও সিরিয়ার মানবিক সহায়তায় সৌদির বড় আর্থিক অংশগ্রহণ এবং গাজা শান্তি পরিকল্পনার ফেজ 2 এগিয়ে নিতে রিয়াদের রাজনৈতিক সমর্থন। এ পর্যায়ে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের মতো স্তর যুক্ত হয়েছে। বৈঠকে নতুনভাবে গুরুত্ব পাচ্ছে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান। ইসরায়েল সৌদিকে F-35 বিক্রির বিরোধিতা করছে না, তবে স্পষ্ট শর্ত দিচ্ছে রিয়াদকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হতে হবে। ট্রাম্প বারবার বলেছেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেবে, কিন্তু বিশ্লেষকরা জানান এই বৈঠকে ট্রাম্প সেই প্রতিশ্রুতি পাবেন না। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েল। হেব্রন শহরে জারি করা হয়েছে কারফিউ। ইহুদিদের উৎসবে সারাস ডে উপলক্ষে এই পদক্ষেপ নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও মানবাধিকার কর্মীদের ধারণা, কারফিউ জারি করে ইব্রাহিমি মসজিদ দখল করে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করতে চায় ইসরায়েল।
বসতবাড়ি থেকে শুরু করে প্রার্থনা স্থান কোথাও থেমে নেই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য। অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দাদের নাজেহাল করে তুলেছে অবৈধভাবে ঘাঁটি গেড়ে বসা এই ইসরায়েলিরা। এরই মধ্যে পশ্চিম তীরের হেব্রন শহরের ঐতিহ্যবাহী ইব্রাহিমী মসজিদে মুসল্লিদের প্রবেশ নিষিদ্ধ করেছে ইসরায়েলি সেনারা। এক প্রতিবেদনে আনাদোলু জানায় সারাস ডে উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা করে ওল্ড সিটিতে প্রবেশ করে ইহুদিরা। সেদিনই শহরটিতে কারফিউ জারি করা হয়। এতে শহরটিতে বসবাসরত বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন। অনেকেই বাইরে থেকে ঢুকতে না পেরে আত্মীয়দের বাসায় রাত পার করছেন। শনিবার রাতেও একইভাবে শোভাযাত্রা করে অবৈধ বাসিন্দারা। তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় মানবাধিকার কর্মীদের ধারণা, উৎসব উদযাপনের নামে কারফিউ জারি করে আসলে ইব্রাহিমী মসজিদের সম্পূর্ণটা দখল করে সেটিকে ইহুদিদের উপাসনালয় সিনাগগে রূপান্তর করতে চাইছে। এ চেষ্টার অংশ হিসেবে সেখানে মুসলিমদের প্রবেশে বাধা সৃষ্টি করা হচ্ছে। ইব্রাহিমী মসজিদ হেব্রন নগরীর ওল্ড সিটিতে অবস্থিত, যে এলাকাটি পুরোপুরিভাবে ইসরায়েলের দখলে। সেখানে প্রায় 400 ইহুদি পরিবার অবৈধভাবে বসতি স্থাপন করেছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য মোতায়েন আছে প্রায় 1,500 সেনা। 1994 সালে ইসরায়েল মসজিদ কমপ্লেক্সটি ভাগ করে। এটির 63% ইহুদিদের জন্য ও 37% মুসলমানদের জন্য বরাদ্দ করা হয়। সে সময় একজন ইহুদি বসতি স্থাপনকারী 20 ফিলিস্তিনি মুসল্লিকে হত্যা করেছিলেন। তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জার্মানির ক্ষমতাসীন জোট সরকার। 2008 সালের পর জন্ম নেওয়া পুরুষদের সামরিক বাহিনীতে যোগদানে বাধ্যতামূলকভাবে প্রশ্নপত্র পূরণের আইন করা হয়েছে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। নারীরাও স্বেচ্ছায় ফর্ম জমা দিতে পারবেন। জার্মান সরকারি উদ্যোগকে কেউ কেউ স্বাগত জানালেও স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার বাড়তে থাকা উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক বাহিনী শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জার্মানি। 18 বছর বয়সী তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে আইন প্রণয়ন করেছে দেশটির ক্ষমতাসীন জোট সরকার। চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের রাজনৈতিক দল ক্রোয়েশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও শরিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি এই আইন প্রণয়নের বিষয়টি গণমাধ্যমে তুলে ধরে। নতুন আইনে বলা হয়েছে, জার্মানিতে 2008 সালের পর থেকে জন্ম নেয়া সব পুরুষকে সামরিক বাহিনীতে যোগদানের বিষয়ে বাধ্যতামূলকভাবে সামরিক প্রশ্নপত্র পূরণ করতে হবে। 2027 সাল থেকে তাদের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। দেশটির নারীরা স্বেচ্ছায় একই ফর্ম জমা দিতে পারবেন। তবে প্রশিক্ষণ বাধ্যতামূলক হলেও বাহিনীতে যোগদানের ইচ্ছা বা অনিচ্ছার সুযোগও থাকছে বলে জানায় মের্স প্রশাসন। দীর্ঘদিন ধরেই ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তবে বরাবরের মতোই শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার দাবি করছে ইরান। আবারও একই অবস্থান তুলে ধরল দেশটি। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর সবশেষ ইরান সংক্রান্ত প্রতিবেদনের আলোচনায় ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের হুমকি, চাপ, সামরিক আগ্রাসন অথবা অর্থনৈতিক সন্ত্রাসবাদ কিছুই ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে সরাতে পারবে না। এদিকে বারবার বিদেশি আগ্রাসন হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মুহাজেরানি। গত জুনের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র তার সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষার বিষয়ে কোনো আপোষ করবে না। এ সময় ইউরোপের পুনরায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার সমালোচনা করে এ ধরনের কর্মকাণ্ডকে বেআইনি আখ্যা দেন তিনি।